এবং অ্যাজ ইউজুয়াল আমি তোমাদের ক্লাসের পরে তোমাদেরকে দিয়ে দেব যেটা আহ, যে রেকর্ডিংটা দিয়ে দেবো। তার মানে এটা নয় যে ক্লাস করবে না, অবশ্যই ক্লাসও করো, সঙ্গে রেকর্ডিংটা থাকলে যে জায়গাগুলো বুঝতে পারোনি সেগুলো আরেকবার করে বুঝে নিতে সুবিধা হবে। ওকে, তো এই ব্যাপারটা আমরা একটু একটু ওকে, আমরা কি আরেকটু টাইম দেবো কয়েকজনের জয়েন করার জন্য? সুরজ মল্লিক রেজড হ্যান্ড, maybe we could wait for another say 2 minutes বা 1 minute যদি আর কেউ জয়েন করে। ওকে, সো উই উইল স্টার্ট। ঠিক আছে, আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম গিয়ে হচ্ছে যে ইনসুলিন, ঠিক আছে, রিকম্বিনেন্ট ইনসুলিন কিভাবে প্রডিউস করা যায়। মানে যেহেতু আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা মেডিসিনাল ফিল্ডে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির কি রোল আছে সেটার ব্যাপারে একটু জানতে হবে। তো আমরা দেখেছিলাম গিয়ে হচ্ছে ইনসুলিন এর ব্যাপারটা, এবং কিছু রিকম্বিনেন্ট ভ্যাকসিনের ব্যাপারেও আমরা শুনেছিলাম। আমি বোধহয় তোমাদেরকে বলেছিলাম যে আমাদের সময় ভ্যাকসিনেশনটা একটা খুব কষ্টকর প্রসেস হতো। ঠিক আছে, আমাদের সময় ভ্যাকসিনেশনটা খুব কষ্টকর প্রসেস হতো, কারণ সেখানে যেটা হচ্ছে যে রিকম্বিনেন্ট ভ্যাকসিন কনসেপ্টটা তখনও অতটা ছিল না। আচ্ছা, আমার গলা শোনা যাচ্ছে তো? কেউ একজন কনফার্ম করো তো। হ্যাঁ স্যার। আচ্ছা, এটা কি লেখা আছে একটু পড়ো তো, তাহলে পেজটাও ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা বুঝতে পারবো। এনি ওয়ান অফ ইউ, কি লেখা আছে? হুম, ওই তো স্যার, দ্য প্রোডাকশন অফ ফার্মাসিউটিক্যাল ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, ফাইন ফাইন, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, প্রোডাক্টস। ঠিক আছে। তাহলে আমরা রিকম্বিনেন্ট ভ্যাকসিন লাস্ট দিন যেটা বলছিলাম যে আমাদের সময় ভ্যাকসিনেশনটা যতটা কষ্টকর প্রসেস ছিল, ওই যে হাতে কেটে ভ্যাকসিন দেওয়া, তারপর 2 দিন 3 দিন জ্বর এবং গায়ে ব্যথা এবং ইন এক্সট্রিম কেসেস এর র্যাশেস বেরিয়ে যাওয়া, সেই ব্যাপারটা কিন্তু এখন একদমই নেই। ঠিক আছে, নাও উই ইউজ অ্যাকচুয়ালি রিকম্বিনেন্ট ভ্যাকসিন। হোয়াট ইজ আ রিকম্বিনেন্ট ভ্যাকসিন? ঠিক আছে, রিকম্বিনেন্ট ভ্যাকসিন হচ্ছে গিয়ে, যেখানে আমি তোমাদের লাস্ট ক্লাসেও বলেছিলাম যে কোভিশিল্ড, আমরা আজকাল সবাই কোভিশিল্ড এর ব্যাপারে জানি, দিস ইজ আ রিকম্বিনেন্ট ভ্যাকসিন। আর কোভ্যাক্সিন হচ্ছে গিয়ে একটা ট্র্যাডিশনাল ভ্যাকসিন। কোভ্যাক্সিনে কি আছে, একটা অ্যাটিনুয়েটেড স্ট্রেন অফ সার্স-কোভ-2। সার্স-কোভ-2 হচ্ছে করোনা ভাইরাস যেটা আমরা বলে থাকি, সেটার একটা অ্যাটিনুয়েটেড স্ট্রেন। অ্যাটিনুয়েটেড স্ট্রেন মানে কি, যে ওই স্ট্রেনটা ইনফেকশন করতে সক্ষম নয়। অ্যাটিনুয়েশন মানে কমে যাওয়া, ওর শক্তি ক্ষয় হয়েছে, ওটা কিন্তু কোনো ইনফেকশন তোমার শরীরে করবে না। মানে সার্স-কোভ-2 বা করোনা ভাইরাসের ওইটা যদি কোভ্যাক্সিন যদি তোমার ঢুকিয়ে দেওয়া হয়, দ্যাটস আ অ্যাটিনুয়েটেড স্টেন, মানে ইনঅ্যাক্টিভ, মানে ওটা কিন্তু কোনো ইনফেকশন করবে না তোমার শরীরে, কিন্তু ওই অ্যান্টিবডি গুলো প্রডিউস করবে। ইট উইল প্রডিউস দ্য অ্যান্টিবডি necessary for the immunological response within your body, and subsequently it will produce the memory cells as well. এই মেমারি সেলস গুলো থেকে যাবে, যেই তুমি দুটো ডোজ নিচ্ছ আরো অ্যান্টিবডি ফাস্টার রিয়াকশন হচ্ছে, ফাস্টার প্রোডাকশন অফ অ্যান্টিবডি সেকেন্ড ডোজের পর, অ্যান্ড প্রোডাকশন অফ মোর মেমোরি সেলস। এই মেমোরি সেলস গুলো থেকে যাবে, এবং তোমার কি হবে না, ভবিষ্যতে যদি কোনো তুমি মানে এই করোনা ভাইরাস বা সার্স-কোভ-2 তোমাকে ইনফেক্ট করে, তাহলে সেই ভাইরাসটাকে নিউট্রালাইজ করে দেবে। এইবার যেটা ব্যাপার হচ্ছে, বাট
The point is, at the end of the day, you are injecting a inactive virus within your body, which is not very much recommendable. ঠিক আছে, রিকম্বিনেন্ট ভ্যাকসিন হচ্ছে গিয়ে কোভিশিল্ড, মানে আমি ওই ভাইরাসের কোনো একটা প্রোটিন রিকম্বিনেন্টলি এক্সপ্রেস করিয়ে শুধু সেটাকে শরীরে ঢোকাচ্ছি। তাহলে শুধু সেটা শরীরে ঢুকলে কি হবে, যে কোনোভাবে দেখো ইনঅ্যাক্টিভ ভাইরাস অ্যাক্টিভ হয়ে যেতে পারে, গিয়ে হয়তো কারোর শরীরে ইট উইল কজ দ্য ডিজিজ কোভিড। বাট কখনোই একটা সিঙ্গেল প্রোটিন যেটা রিকম্বিনেন্ট ভ্যাকসিনে ইউজ করা হচ্ছে, ফর এক্সাম্পল দ্য স্পাইক প্রোটিন অফ করোনা ভাইরাস, সামনের যে স্পাইকটা, ওই আমি আগের ক্লাসে ওগুলো বলেছি তাই বেশি ডিটেলসে যাচ্ছি না, দ্য স্পাইক প্রোটিন অফ করোনা ভাইরাস যেটা ইউজ করা হচ্ছে, সেটাকে যখন আমি একটা অ্যাডিনোভাইরাল ভেক্টর দিয়ে তোমার শরীরে ঢোকাচ্ছি, ইট ইজ ইম্পসিবল যে কোনোভাবে তোমার কোভিড হতে পারে, কোনোভাবেই হওয়া সম্ভব নয়, কারণ তুমি তো ভাইরাসটাকে ঢোকাচ্ছ না কোনোভাবেই, তুমি ভাইরাসের একটা প্রোটিনকে রিকম্বিনেন্টলি এক্সপ্রেস করিয়ে ঢোকাচ্ছ, তাতেও কিন্তু তোমার অ্যান্টিবডি প্রোডাকশন হবে ওই প্রোটিনটার এগেনস্টে, এবং তোমার মেমরি সেলসও কিন্তু তৈরি হবে। ওকে, সো দিস ইজ রিকম্বিনেন্ট ভ্যাকসিন। এরপরে একটা কনসেপ্ট যেটা ব্যবহার করা হলো সেটা হচ্ছে গিয়ে ফার্মিং। ফার্মিং মানে হচ্ছে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, মানে যেটা আমরা মেডিসিনাল ফিল্ডে ইউজ করে থাকি, এই ধরনের ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট আর কি তৈরি করা হচ্ছে ইউজিং ট্রান্সজেনিক অ্যানিমাল। দেখো একটা জিনিস তোমাদের বলি, সেটা হচ্ছে যে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস এর একটা খুব মেন অঙ্গ হচ্ছে কিন্তু এনজাইম। ঠিক আছে, এনজাইম কিন্তু মেন অঙ্গ। ফর এক্সাম্পল, তোমরা কেউ কখনো ইনডাইজেশন বা কিছুর জন্য পেপটিজ বা গ্যাস্ট্রিকাপিজ এগুলো খেয়েছো? এই ওষুধগুলো পেপটিজ, গ্যাস্ট্রিকাপিজ খেয়েছো? এমনি এই ইয়েতে পাওয়া যায়, একটা জলের মধ্যে গুলে এরকম বুদবুদ বুদবুদ হবে, সেইটাকে খেয়ে নিতে হয়। এর মধ্যে কি থাকে জানো? একটা তো সোডিয়াম বাইকার্বনেট, অবশ্যই, যেটা ইনোতেও থাকে, আমাদের বাড়িতেও থাকে, হ্যাঁ, অ্যাজ বেকিং সোডা। তো সেইটা তো ঠিক আছে, আমি যেটা জানতে চাইছি যে what is the other component? The other component is some kind of enzyme, যেমনি ধরো পেপসিন। আমি জানি এই উৎসেচক গুলো আমাদের, পেপসিন কোথায় না আমাদের পাকস্থলীতে কিন্তু পেপসিনের ক্ষরণ হয়, ঠিক আছে, পাকস্থলীতে পেপসিনের ক্ষরণ হয়ে থাকে, ঠিক আছে। এবং এছাড়াও প্যাপিন, প্যাপিন কোথায় থাকে না পেঁপেতে থাকে, পেঁপে দিয়ে মাংস রান্না করলে মাংস সুসেদ্ধ হয়। হয়তো কেউ মাংস রান্না করতে জানো এখানে? হ্যাঁ, কি হে, কেউ মাংস হ্যাঁ স্যার। জানো? ভেরি গুড, তুমি তাহলে পেঁপে দিয়ে মাংস রান্না করতে জানো। তো পেঁপে দিয়ে মাংস রান্না করলে কিছু কি এফেক্ট হয়? পেঁপে দিয়ে করিনি কোনোদিনও। হ্যাঁ, আচ্ছা, পেঁপে দিয়ে করনি কোনোদিন, মাংসটা সুসেদ্ধ হয় কেন? না, এই পেঁপের মধ্যে প্রচুর প্যাপিন বলে একটা উৎসেচক থাকে, এবং তোমার দেখবে সে মাংসটা তোমার হজমও কিন্তু অনেক ইজিলি করতে পারবে। প্যাপিন বলে যে উৎসেচকটা থাকে সেটা কি করে না, সেটা কিন্তু ইটস আ প্রোটিয়েজ, ফলে ওখানে যে প্রোটিন সেগুলো ডাইজেশন করতে কিন্তু সাহায্য করে, ঠিক আছে। তাহলে এই প্যাপিন, পেপসিন এগুলো এইখানে থাকে, এই পেপসিজে পেপসিন থাকে, গ্যাস্ট্রিকাপিজে প্যাপিন থাকে। এইবার ব্যাপার হচ্ছে যে তুমি যখন একটা ওষুধ বানাচ্ছ, এটা তো আয়ুর্বেদিক ওষুধ নয়, এটা হচ্ছে গিয়ে একেবারে তোমার অ্যালোপ্যাথিক ওষুধ। তাহলে এই অ্যালোপ্যাথিক ওষুধে তুমি অতটা মাত্রায় প্যাপিন থেকে জোগাড় করবে, মানে ওই যে উৎসেচকটা, সেটা অতটা মাত্রায় তুমি পেঁপের থেকে পেতে গেলে তো খুব সমস্যা, ঠিক আছে, পেঁপের থেকে এক্সট্রাক্ট করা ইটস ইম্পসিবল। সো হাউ ডু ইউ ডু ইট? ইউ রিকম্বিনেন্টলি প্রডিউস দ্যাট। এই যে জিনিসটা, যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির সাহায্যে এনজাইমস তৈরি করা হলো বা অন্য কোনো ফার্মাসিউটিক্যাল সাবস্টেন্স তৈরি করা হলো, এই জিনিসটাকে বলা হয় কি হচ্ছে ফার্মিং। ফার্মিং মানে কৃষিকাজ নয় কিন্তু এখানে, FARMING সেই ফার্মিং নয়, এটা হচ্ছে PHARMING, ঠিক আছে, দিস ইজ কল্ড PHARMING, ফার্মিং, ঠিক আছে। মানে দুটো কথাকে মিলিয়ে ফার্মিং মানে কৃষিকাজ এবং ফার্মাসিউটিক্যাল
এই দুটো কথাকে মিলিয়ে এই ফার্মিং কথাটা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে যখন আমরা কোনো ট্রান্সজেনিক অ্যানিমালের সাহায্যে, ট্রান্সজেনিক অ্যানিমাল মানে কি, যার যে নর্মাল জিনোমটা, সেই জিনোমটাকে আমরা কোনোভাবে মডিফাই করেছি, ম্যানিপুলেট করেছি, বদলেছি। কিভাবে না, বাইরে থেকে কোনো জিন ঢুকিয়েছি, মূলত এখানে তার কথাই বলা হচ্ছে। তবে এখানে কিন্তু মাথায় রাখতে হবে, আমি যদি তার কোনো জিন বার করে দিয়ে থাকি বা কোনো জিনকে সাইলেন্ট করে দিয়ে থাকি, নক আউট বা নকডাউন ইত্যাদি করে থাকি, সেটাকেও কিন্তু আমরা ট্রান্সজেনিক অ্যানিমাল বলি। বাট এই ক্ষেত্রে আমরা মূলত যে এক্সাম্পলটা দেখব সেটা হচ্ছে গিয়ে যে আমরা জিনটা ঢোকাচ্ছি, উই আর ইনসার্টিং আ জিন, and that gene is responsible for production of the pharmaceutical product that we need. সেই জিনটা হচ্ছে গিয়ে রেসপন্সিবল ফর দ্য প্রোডাকশন অফ দ্য ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট দ্যাট উই নিড। এখানে একটু উদাহরণটা আমরা দেখি যে ট্রান্সজেনিক সুপারমাইন্স 1982 সাল, না বহু যুগ, আজ থেকে 40 বছর আগে কিন্তু এটার একটা ওয়াইড অ্যাপ্লিকেশন ছিল ইন ফার্মিং, ইন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। ফর এক্সাম্পল, একটা হিউম্যান ড্রাগ যেটাকে বলা হয় টিপিএ, হ্যাঁ টিপিএ বা টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। এটা কিন্তু একটা খুব ভ্যালুয়েবল থেরাপিউটিক প্রোটিন। কেন না, এইটা যে বিভিন্ন জায়গায় ব্লাড ক্লটস তৈরি হচ্ছে, সেই ব্লাড ক্লটস গুলোকে ডিসলভ করতে সক্ষম। ঠিক আছে, বিভিন্ন জায়গায় যে ব্লাড ক্লটস তৈরি হচ্ছে, সেই ব্লাড ক্লটস গুলোকে ডিসলভ করতে সক্ষম। সো দিস ইজ টিপিএ বা দিস ইজ অলসো নোন অ্যাজ টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। ইট ইজ বেসিক্যালি আ প্রোটিয়েজ। এটা হচ্ছে এক ধরনের প্রোটিয়েজ। এটা কি, আমাদের কোথাও ব্লাড ক্লট করে গেলে সেই ব্লাড ক্লট গুলোকে ডিসলভ করে দেয়। এবং এটা কিন্তু একটা অসম্ভব ইম্পর্টেন্ট রোল আছে ইন হার্ট অ্যাটাক ভিকটিম। ঠিক আছে, করোনারি থ্রম্বোসিস মানে কি, করোনারি আর্টারিয়াল সিস্টেম মানে হচ্ছে সেই সিস্টেমটা যেগুলো হার্ট মাসলসকে ব্লাড সাপ্লাই করে। ঠিক আছে, করোনারি আর্টারিয়াল সিস্টেম মানে হচ্ছে সেই সিস্টেমটা যেগুলো হার্ট মাসলকে ব্লাড সাপ্লাই করে। করোনারি থ্রম্বোসিস মানে কি, যে যখন ওই করোনারি যে আর্টারিয়াল সিস্টেম মানে হার্টের মাসল গুলোকেও তো ব্লাড দিতে হবে, তবেই তো তারা পাম্প করবে। সেই ব্লাডটা কিন্তু হার্টে যে ব্লাডটা আসছে সেখান থেকে হার্টের মাসল পায় না, এটা করোনারি সিস্টেমের সাহায্যে পায়। এই যে করোনারি সিস্টেমে এখানে যদি কোনো ব্লকেজ হয়ে যায়, কোনো ব্লাড ক্লট করে কোনো ব্লকেজ হয়ে গেল, দ্যাট লিডস টু করোনারি থ্রম্বোসিস এন্ড ইভেন্চুয়াল হার্ট অ্যাটাক। তো এই ধরনের ক্লট, ব্লাড ক্লট কিভাবে করে না, আমরা জানি যে কেটে গেলে সেখানে একটা কালো রঙের এরকম একটা জিনিস তৈরি হয় এবং ব্লাডটা ক্লট করে যায়। এটা হচ্ছে ফিব্রিন, ফিব্রিনের নেটওয়ার্ক। এই ফিব্রিনের নেটওয়ার্ককে ব্রেকডাউন করা খুব কেপেবল হচ্ছে এই টিপিএ বা টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। এটা এমন এক ধরনের প্রোটিয়েজ, তোমরা এটা মাথায় রাখবে, যেটা এই ফিব্রিনকে ব্রেকডাউন করতে পারে বা ব্লাড ক্লটকে ডিসলভ করে দিতে পারে। রক্ত জমাট যেখানে বেঁধে যাচ্ছে সেই জমাটটিকে ডিসলভ করে দিতে পারে, যাতে সম্পূর্ণ সাধারণ সরবরাহ হয় রক্তে। ওকে, সম্পূর্ণ সাধারণ সরবরাহ হয় রক্তে। ওকে, তো দিস ইজ অ্যান এক্সাম্পল যেখানে কিন্তু একটি ট্রান্সজেনিক মাইসের সাহায্যে আমরা একটি হিউম্যান ড্রাগ তৈরি করছি। দিস ইজ টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। নেক্সট আমরা যদি আরেকটু দেখে নিই কিছু থেরাপিউটিক প্রোডাক্ট, এখানে দেখো কিছু উদাহরণ, এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে এবং মাথায় রাখলে ভালো। সেটা হচ্ছে কি, ইনসুলিন। আমরা জানি ডায়াবেটিস ট্রিটমেন্টের জন্য রিকম্বিনেন্টলি তৈরি করা হয়। হিমোগ্লোবিন ব্লাড সাবস্টিটিউট হিসেবে, হিউম্যান প্রোটিন সি অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে, এরকম করে তোমরা বিভিন্ন দেখতে পারো। অ্যালফা অ্যান্টিট্রিপসিন, অ্যালফা অ্যান্টিট্রিপসিন কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যাদের এমফিসেমা হয়, এমফিসেমা মানে হচ্ছে গিয়ে যে তোমার যে লাং, মানে অতিরিক্ত স্মোক করার জন্য, মানে সিগারেট খাওয়া বা দীর্ঘদিন ফ্যাক্টরিতে কাজ করার জন্য, যেটা হচ্ছে যে তোমার যে লাং ফুসফুস তার অ্যালভিওলিতে কিন্তু সিভিয়ারলি ড্যামেজ হয়ে যাচ্ছে। তো তখন কিন্তু সেটাকে বলে হচ্ছে এমফিসেমা। সেই কন্ডিশনটা
কিন্তু ট্রিট করা যায় ইউজিং দিস অ্যান্টিট্রিপসিন। এছাড়া তো ভ্যাকসিন, যেটা তো আমরা বললামই, ইউজ করা যায়। গ্রোথ হরমোন, যাদের গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি আছে, ঠিক আছে, প্রপারলি গ্রোথ ডেভেলপমেন্ট হচ্ছে না, সেই গ্রোথ হরমোনও কিন্তু বাইরে থেকে সাপ্লাই করা যায়। স্পেশাল কিছু ধরনের হিমোফিলিক কন্ডিশন, যেখানে কি ব্লাড ক্লটিং ফ্যাক্টর অ্যাবসেন্ট। হ্যাঁ, হিমোফিলিক কন্ডিশন, ছোট্ট করে কেটে গেল, রক্ত বেরোতেই থাকবে, বেরোতেই থাকবে, বেরোতেই থাকবে, ব্লাডটা ক্লট করবে না, এই ধরনের কন্ডিশন, ঠিক আছে, সেখানে ক্লটিং ফ্যাক্টর 8, ক্লটিং ফ্যাক্টর 9 ইত্যাদিও কিন্তু, বা ফিব্রিনোজেন ব্লাড ক্লটিং ফ্যাক্টর, এগুলোও কিন্তু বাইরের থেকে আর কি ইয়ে করা হয়, অ্যাড করা হয়। ল্যাক্টোফেরিন অ্যান্ড ইনফ্যান্ট ফর্মুলা অ্যাডিটিভ, মানে একেবারে যারা শিশু তাদেরকে দেয়া হয় খাবারের মধ্যে, যেটা আমরা জানি যে সেরেল্যাক বা ওই ইয়ে এইসব থাকে, তাদের মধ্যে কিন্তু এগুলোকে ভালো কোয়ালিটির যে ইনফ্যান্ট ফুড তাদের মধ্যে অ্যাড করা হয় অ্যাজ অ্যান অ্যাডিটিভ সাবস্টেন্স। এছাড়াও আরো প্রচুর আছে, তোমরা কত দেখবে, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, যেটা কিন্তু খুব টিউমার সেলের ট্রিটমেন্টের জন্য ইউজ করা হয়। ইন্টারলিউকিন, টিএনএফ, ইন্টারলিউকিন, এগুলো হচ্ছে তোমরা ইমিউনোলজিতে পড়বে, বিভিন্ন ধরনের সাইটোকাইন, যেটা কিন্তু কোনো ইমিউনোলজিক্যাল অ্যাকশনের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এই টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, এরা টিউমার সেলের ট্রিটমেন্টের জন্য ব্যবহার হয়। ইন্টারলিউকিন, এরাও ক্যান্সার ট্রিটমেন্টের জন্য বা অন্যান্য কোনো ইমিউনো ডেফিসিয়েন্সির জন্য ব্যবহার হয়, বা এইচআইভি ইনফেকশনকেও ট্রিট করতে ব্যবহার করা হয়। ইভেন আইএফএন মানে ইন্টারফেরন, ঠিক আছে, সেটাকেও কিন্তু এইচআইভি ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা হয়। ট্যাক্সল, ভেরি ইম্পর্টেন্ট ফর ট্রিটমেন্ট অফ ওভারিয়ান ক্যান্সার, ঠিক আছে, এই যে বলছিলাম ইন্টারফেরন, ঠিক আছে, ট্রিটমেন্ট অফ ফর ক্যান্সার, ভাইরাল ইনফেকশন, এইচআইভির ক্ষেত্রে কিন্তু এই ইন্টারফেরন থেরাপি অ্যাড করা হয়। এইখানে আমি তোমাদেরকে, তো দিজ আর সাম অফ দ্য মেডিকেল অ্যাপ্লিকেশন, ঠিক আছে, কারুর যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে বলো। আচ্ছা, এইখানে আরেকটা রিকম্বিনেন্ট ভ্যাকসিন, যেটা আমি এতক্ষণ কোভিশিল্ডের কথা বললাম, ঠিক আছে, সেইটারই একটা উদাহরণ দেয়া হয়েছে। হ্যাঁ, যেখানে আর কি একটা প্রথম যেটা ইনিশিয়ালি এটা করা হয়েছিল, সেটা হচ্ছে সারফেস অ্যান্টিজেন অফ হেপাটাইটিস বি ভাইরাস। আমরা হেপাটাইটিস বি ভাইরাসের ব্যাপারে সবাই জানি, সেটা সারফেস অ্যান্টিজেনকে কিন্তু তোমার রিকম্বিনেন্টলি এক্সপ্রেস করানো হয়েছিল ইস্ট স্যাক্কারোমাইসিস সেরিভিসিতে আন্ডার অ্যালকোহল ডিহাইড্রোজেনেস প্রমোটার। এত তোমাদের বোঝার দরকার নেই, এইটুকু জেনে রাখবে যে হেপাটাইটিস বির এগেনস্টে কিন্তু ইনিশিয়ালি একটা রিকম্বিনেন্ট ভ্যাকসিন ইউজ করা হয়েছিল ইউজিং রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। সেটা কি না, যেখানে আমি করোনার বললাম যে স্পাইক প্রোটিনটাকে ইউজ করা হয়েছে অ্যাজ আ রিকম্বিনেন্ট প্রোটিন, এক্সপ্রেস করানো হয়েছে ইন অ্যাডিনোভাইরাল ভেক্টর, ঠিক আছে, করোনার যে স্পাইক প্রোটিনটা, সেটাকে রিকম্বিনেন্টলি এক্সপ্রেস করানো হয়েছে ইন অ্যাডিনোভাইরাল ভেক্টর, ঠিক আছে। তো সিমিলারলি এই ক্ষেত্রেও যেটা হচ্ছে সেটা হচ্ছে যে হেপাটাইটিস বি ভাইরাস, ঠিক আছে, সেটার যে সারফেস অ্যান্টিজেনটা, সেই সারফেস অ্যান্টিজেনটাকে তোমার ইস্টের মধ্যে কিন্তু ক্লোন করা হয়েছে আন্ডার দ্য কন্ট্রোল অফ অ্যালকোহল ডিহাইড্রোজেনেস প্রমোটার, ঠিক আছে। এবং এই ভ্যাকসিন গুলো আজকাল প্রচন্ড ভাবে কমার্শিয়াল একটা আর্নিং এর সোর্স ফর ডিফারেন্ট বায়োটেক ইন্ডাস্ট্রি, ঠিক আছে, মারাত্মক রকমের একটা কমার্শিয়াল আর্নিং এর সোর্স, ঠিক আছে, যেখানে একটা পার্টিকুলার মাইক্রো অর্গানিজমের যে আউটসাইড কোট প্রোটিনটা আছে, সেটাকে হোস্টে এক্সপ্রেস করানো হচ্ছে অ্যাজ ভ্যাকসিন। এতে সুবিধেটা কি, যে তুমি একটা ধরো কোনো একটা মাইক্রো অর্গানিজম আছে, এবার সেটার যে আউটসাইড হেপাটাইটিস বি ভাইরাস, একটা ভাইরাস, তো সেটার যে তুমি সারফেস অ্যান্টিজেন বা অন্য কোনো ব্যাকটেরিয়া, যেটার আউটার কোট প্রোটিনটাকে তুমি জাস্ট পাঠিয়ে দিচ্ছ একজনের শরীরে, শুধু আউটার কোট প্রোটিনটা তো আর কোনো ডিজিজ কজ করতে পারবে না, কোনোদিনও পারবে না। তাহলে ওটা কি করতে পারবে, ইট ক্যান জেনারেট দ্য অ্যান্টিবডি, it can generate the antibody and produce the memory cell, ঠিক আছে, for fighting that particular infection caused by that particular microorganism। কিন্তু এই ধরনের ভ্যাকসিন, কিন্তু আমাদের ছোটবেলার ভ্যাকসিনে যেরকম জ্বর জারি অন্যান্য রিয়াকশন হতো, সেরকম কিন্তু কখনোই হয় না। কারেন্টলি যেটা দেখা যাচ্ছে হেপাটাইটিস বি, হারপিস, হ্যাঁ, ইভেন ম্যালেরিয়ার ক্ষেত্রেও
এই ধরনের রিকম্বিনেন্ট ভ্যাকসিন কিন্তু ইউজ করা হচ্ছে। আরেকটা হচ্ছে গিয়ে এডিবল ভ্যাকসিন। ঠিক আছে, মানে এইটা কতটা সাকসেসফুল হবে আই এম ভেরি মাচ স্কেপটিক অ্যাবাউট ইট। যেখানে খাবারের মধ্যে আর কি তোমার কোনো একটা ইয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, মানে ট্রান্সজেনিক প্লান্ট তৈরি করা হচ্ছে, ওই ট্রান্সজেনিক প্লান্টের মধ্যে একটা মানে ভ্যাকসিন অলরেডি রিকম্বিনেন্টলি এক্সপ্রেস করানো হচ্ছে। তুমি যেই ওই এডিবল প্লান্টটা খাবে প্লান্টের, মানে ধরো কলার মধ্যে, ঠিক আছে, তুমি যেই কলাটা খেলে অটোমেটিক্যালি তোমার শরীরের মধ্যে ভ্যাকসিনটা চলে গেল। তাহলে এই যে ইনজেক্ট করার ব্যাপারটা, which leads to a lot of complications, এই যে ইনজেক্ট করার ব্যাপারটা, এই ব্যাপারটা থাকছে না। তোমরা এখানে একটা দেখো এইটা কতটা সাকসেসফুল হবে আমি জানি না। মানে একটা প্লান্টের মধ্যে একটা ট্রান্সজেনিক আমি জিন ঢুকিয়ে দিয়েছি, দ্যাট ইজ নাথিং বাট দ্য রিকম্বিনেন্ট ভ্যাকসিন। প্লান্টটা গ্রো করছে, প্লান্টের যে এডিবল পার্ট, সে কলা, কলাটা তুমি খাচ্ছ, তোমার শরীরে ভ্যাকসিন চলে যাচ্ছে। এই কনসেপ্টটা যদি সত্যিকারের সাকসেসফুল হতে পারে, তাহলে ভ্যাকসিনের ক্ষেত্রে একটা সব থেকে যে বড় কমপ্লিকেশন সেটা হচ্ছে ডেলিভারি। ঠিক আছে, ডেলিভারি অফ দ্য ভ্যাকসিন, ঠিক আছে, এটা হচ্ছে কি ওয়ান অফ দ্য বিগেস্ট কমপ্লিকেশন। ঠিক আছে, কিন্তু এইরকম যদি কলা বা টমেটোর সাহায্যে আমরা সেই রিকম্বিনেন্ট ভ্যাকসিনটা শরীরে ঢুকিয়ে দিতে পারি, তাহলে কোনো সমস্যাই হবে না। তোমরা আজকে ভেবে দেখো না, আজকে করোনার দ্বিতীয় ঢেউ এসছে, এখন যদি অনেকটা কমে গেছে, ঠিক আছে, এলো কেন? ভ্যাকসিন তো তার অনেক আগে বেরিয়ে গিয়েছিল, দ্বিতীয় ঢেউ আসার 3 মাস 4 মাস আগে ভ্যাকসিন বেরিয়ে গিয়েছিল। তাহলে কি আমাদের কাছে সাফিসিয়েন্ট ভ্যাকসিন নেই? ভ্যাকসিন নেওয়ার জন্য তোমাকে রেজিস্টার করাতে হবে, তারপর গিয়ে সেখানে তোমাকে স্লট পেতে হবে। আমার মনে হয় না তোমরা যারা আছো তোমাদের মধ্যে একজনও এখনো ভ্যাকসিন পেয়েছো। ঠিক আছে, তো এত কিছু সমস্যা, কিন্তু ইটেবল ভ্যাকসিন হলে কি তুমি সিম্পল হয়তো মেডিকেল শপ থেকে সেটা কিনলে, নিয়ে সেটা খেয়ে নিলে নিজেই, তোমার শরীরের মধ্যে কিন্তু ভ্যাকসিনটা চলে গেল। সেখানে এই ডেলিভারি বা ইনজেকশন এই ব্যাপারগুলো কিন্তু থাকছে না। তো দিস ইজ অ্যানাদার অ্যাপ্লিকেশন। ঠিক আছে, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আরেকটা যেটা জিনিস ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে অসম্ভব ইম্পর্টেন্ট, সেটার ব্যাপারে এখানে বলেছে কিনা আমি জানি না, জিন থেরাপিতে তো আমরা আসবো। তার আগে একটা জিনিস বলে নি, সেটা হচ্ছে যে প্রোডাকশন অফ অ্যান্টিবায়োটিক। ঠিক আছে, আমাকে এই জিনিসটা একটু বলবে যে হোয়াট আর অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক ব্যাপারটা কি আমাকে একটু বলবে তোমরা? যদি এরকম একটা প্রশ্ন করি যে অ্যান্টিবায়োটিক কাহাকে বলে? স্যার দেহের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। একদমই করে না, উল্টে নষ্ট করে দেয়। তোমার যখন কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, তখন সেই ব্যাকটেরিয়ালকে মারার জন্য আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি। এতে তোমার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেন কমিয়ে দেয়, তার কারণ হচ্ছে যে তোমার ইন্টেস্টিন বা অন্ত্রে এমন অনেক বন্ধু ব্যাকটেরিয়া আছে, যারা কিন্তু তোমার শরীরে ভিটামিন প্রোডাকশন এবং তোমার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ইম্পর্টেন্ট। কিন্তু অ্যান্টিবায়োটিক তো সেটা দেখে না, অ্যান্টিবায়োটিক মোটামুটি ও স্পেকট্রামের মধ্যে যে যে ব্যাকটেরিয়া আছে সব ব্যাকটেরিয়াকে মেরে দেয়। তো এই জন্যই ধরো তোমার কোনো একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হলো, সেইটার ব্যাকটেরিয়াকে মারার সাথে সাথেও তোমার অন্ত্রে যে বন্ধু ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলোকেও ও মেরে দেবে। যার জন্য অ্যান্টিবায়োটিক যদি অতিরিক্ত কনজিউম করা হয়, দেখা যায় যে একটা পেটের সমস্যা, পেটের সমস্যা হয়। কেন না, ও এমন অনেক বন্ধু ব্যাকটেরিয়াকে মেরে দিচ্ছে তোমাদের অন্ত্রে, যারা কিন্তু তোমাদের, তোমরা যে খাবারটা খাচ্ছ সেটা ডাইজেশনের জন্য খুব ইম্পর্টেন্ট, ভিটামিন প্রোডাকশনের জন্য ইম্পর্টেন্ট, এক্সেট্রা। বাট হ্যাভিং সেড দ্যাট, যে এই ব্যাপারটা তো আমরা সবাই বুঝি, হ্যাঁ, তোমরাও যথেষ্ট বড় হয়েছো, যে কোনো ধরনের যদি অ্যাকিউট ইনফেকশন বা সিভিয়ার ইনফেকশন হয়, তখন কিন্তু আমাদের ইমিডিয়েটলি ব্যাকটেরিয়া গুলোকে মারতে হবে বা ফাঙ্গাস গুলোকে মারতে হবে। তার জন্য কিন্তু এই ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসকে মারার জন্য কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক দরকার। কারণ আমাদের খুব অ্যাকিউট ইনফেকশন, সেই সময় যদি তুমি করনিল খাও, করনিল কি আশা করি তোমরা সবাই এতদিনে জেনে গেছো, ঠিক আছে, তাহলে কি তোমাদের আদৌ মনে হয় যে সেটা খুব একটা কার্যকরী হবে? কি হলো, কি মনে হয়? করনিল কি জানো? হ্যাঁ, কেউ জানে না এখানে করনিল কি?
করোনিল হচ্ছে বাবা রামদেবের একটা ওষুধ, তিনি ক্লেম করেন ওই ওষুধটা খেলে নাকি করোনা ছেড়ে যায়। ঠিক আছে, এবং তাই জন্য রিসেন্টলি তিনি ডাক্তারদের গালাগালিও দিয়েছেন যে অ্যালোপ্যাথিক মেডিসিন নাকি খুব বাজে এ করে দেয়। দেখো, প্রত্যেকটা নিজের জায়গায় এফেক্টিভ আছে, আমি বাবা রামদেবকে ছোট করছি না। তিনি হয়তো যে ওষুধটা দিয়েছেন সেটা হয়তো তোমার ইমিউনিটি বাড়াতে সাহায্য করবে। তার মধ্যে আমলকি আর অন্যান্য ভিটামিন সি, আমলকি হর্তুকি বয়রা আছে, অ্যালোভেরা আছে ইত্যাদি। কিন্তু সেই তোমার যদি অলরেডি কোভিড হয়ে যায়, তোমাকে অ্যান্টিবায়োটিক স্টার্ট করতেই হবে। তখন তুমি ইমিউনিটি বাড়াবে, সেই ইমিউনিটিটা বেড়ে তোমার ব্যাকটেরিয়া মরবে, বা মানে কোভিড ইটস আ ভাইরাল ইনফেকশন which reduces your immunity so that you are affected by other ব্যাকটেরিয়াল ইনফেকশন। ব্যাপারটা তো তাই হয় আলটিমেটলি। ভাইরাল ইনফেকশনে আর কজন মরে, অ্যাকম্পানিং যে ব্যাকটেরিয়াল ইনফেকশন তাতে মারা যায়। এই যে বলছেন না যে যাদের ডায়াবেটিস আছে বা ওবিসিটি আছে বা অন্যান্য কোনো অসুখ আছে, তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এবার এই কথাটার মানে কি, যাদের এই অন্যান্য অসুখ আছে তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, এই কারণটা এই জন্যই যে তাদের ইমিউনিটিটা অনেক কম, রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক কম, যার জন্য অন্যান্য ব্যাকটেরিয়াল ইনফেকশন তাকে এফেক্ট করবে এবং সে মারা যাবে, যেটাকে আমরা কোমরবিডিটি বলে থাকি। যে কোভিড হয়েছে, নিউমোনিয়ায় মারা গেল, নিউমোনিয়াটা তো আর SARS-CoV-2 বা করোনা ভাইরাস কজ করছে না। ঠিক আছে, কোভিড হয়েছে কিন্তু নিউমোনিয়ায় মারা গেল। ঠিক আছে, কোভিড হয়েছে তার সেপ্টিসেমিয়া হয়ে গেল, কোভিড হয়েছে টিউবারকিউলোসিসে মারা গেল। আমরা জানি যে টিউবারকিউলোসিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলিস ব্যাকটেরিয়া। ঠিক আছে, কোভিড হয়েছে নিউমোনিয়ায় মারা গেল, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া ইটস আ ব্যাকটেরিয়া। এইডস এর ক্ষেত্রেও তো আমরা তাই দেখি যে এই এইডস যাদের হয় তারা তো আর এইডস এর কারণে মারা যায় না, ইমিউনিটি এতটা কমে যায় যে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য কিন্তু তাদের মৃত্যু হয়। এইবার এই সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনটাকে ঠেকানোর জন্য কি করা যেতে পারে? অবভিয়াসলি উই হ্যাভ টু গিভ অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক কি করবে না, এরা ব্যাকটেরিয়া এবং কিছু কিছু ফাঙ্গাসকে মারতে সক্ষম। এবার যে অ্যান্টিবায়োটিকের স্পেকট্রাম যেরকম, স্পেকট্রাম বলতে সব অ্যান্টিবায়োটিক তো সব ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করবে না, কিছু কিছু ব্যাকটেরিয়ার এগেনস্টে কিছু কিছু অ্যান্টিবায়োটিক স্পেসিফিক্যালি কাজ করে। ওকে, ডিপেন্ডিং আপন দেয়ার মোড অফ অ্যাকশন। আলটিমেটলি যেটা আমাদের বক্তব্য, যে এই অ্যান্টিবায়োটিকটা তৈরি কে করে? এই অ্যান্টিবায়োটিকটা তো তৈরি হয় গিয়ে হচ্ছে একটা ব্যাকটেরিয়াই প্রডিউস করে অন্য ব্যাকটেরিয়াকে মারার জন্য। এটা কিন্তু আমাদের বুঝতে হবে। অ্যান্টিবায়োটিক্স আর নাথিং but the defense mechanism of different bacterial strains. Antibiotics are nothing but the defense mechanism produced by different or exhibited by different bacterial species. এগুলোই হচ্ছে কি অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিক কি করবে, অন্যান্য যে ব্যাকটেরিয়া আছে তাদেরকে প্রিভেন্ট করতে বা প্রতিরোধ করতে সক্ষম হবে। ওকে, তাদেরকে প্রিভেন্ট করতে বা তাদেরকে প্রতিরোধ করতে কিন্তু সক্ষম হবে। রানিং আউট অফ টাইম, only 10 minutes. So this is the role of antibiotic. তাহলে ইনিশিয়ালি অ্যান্টিবায়োটিক কে প্রডিউস করে? ব্যাকটেরিয়াই প্রডিউস করে। ঠিক আছে, আমরা 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 জানি ব্যাকটেরিয়া এবং কিছু ফাঙ্গাসও অবশ্যই। আমরা জানি যে প্রথম যে পেনিসিলিন ইজ প্রডিউসড বাই আ মোড। ঠিক আছে, পেনিসিলিয়াম নোটেটাম। পেনিসিলিয়াম নোটেটাম কি করেছিল না, সে এক ধরনের অ্যান্টিবায়োটিক প্রডিউস করেছিল যেটা স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস বা স্ট্যাফ অরিয়াসকে গ্রো করতে দেয়। তাহলে আমরা যদি এই তার মানে হচ্ছে যে these antibiotics are basically produced by different bacteria. So if we can take this antibiotic producing gene, again I am repeating, if we can use this antibiotic producing gene and we can place this antibiotic producing gene within a host to produce this antibiotic recombinantly, তাহলে কিন্তু বিশাল একটা enhancement হবে in the production of antibiotic. So we take the antibiotic producing genes from antibiotic producing bacteria. Let me repeat again, we take the antibiotic producing genes from antibiotic producing bacteria. We clone them in a suitable host, say E. coli. Now E. coli is producing those antibiotics and we are purifying these antibiotics. And these antibiotics are marketed. ঠিক আছে, ফার্মাসিউটিক্যাল কোম্পানি
এই অ্যান্টিবায়োটিক গুলো প্রডিউস করছে এবং সেইগুলোকে কিন্তু মার্কেট করছে, যেগুলোকে আমরা কিনছি এবং কিনে আমরা সেগুলোকে খাচ্ছি আর ইউজ করছি, মানে আমরা সেগুলোকে খাচ্ছি in case of different bacterial infection. So this kind of recombinant production of antibiotics is a multi-billion-dollar business done by different pharmaceutical companies. So this is another application of recombinant DNA technology, ঠিক আছে, in medical science. এছাড়াও যেটা আমাদের আছে সেটা হচ্ছে গিয়ে জিন থেরাপি। এবার জিন থেরাপিটা আমি আজকে ভেবেছিলাম শুরু করব, আমি আজকে করব না। জিন থেরাপির ওপর অনেকগুলো নোটস আমি তোমাদের দিয়েছি, স্টিল ওই নোটস গুলো পড়ে তো তোমরা বুঝতে পারবে না, লেকচার গুলো শুনে হয়তো বুঝতে পারতে পারো, বাট স্টিল আমি তোমাদেরকে এক্সপ্লেন করব ইন দ্য নেক্সট ক্লাস যে জিন থেরাপি কাকে বলে। এখন অত টাইমও নেই যে তোমাদের এক্সপ্লেন করবো, আর এটা বোরিং হয়ে যাবে, কারণ তোমাদের তো রেকর্ডিংটা শুনতে হবে, তখন এত লং একটা ভিডিও ভালো লাগবে। ইন দ্য মিন টাইম তোমাদের যদি কারুর কোনো ডাউট থাকে আজকে যা পড়ালাম বা আগে যা পড়িয়েছি সেই নিয়ে, তো প্লিজ সেটা একটু আমায় বলো। You can ask any question, no problem, but at least you should ask. নাহলে তো এটা একতরফা আমি বলে যাচ্ছি আর তোমরা শুনে যাচ্ছ, তাতে তো লাভ নেই। Any question? সুগতা, বোঝা যাচ্ছে যা পড়াচ্ছি? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আর কারুর কোনো ডাউট? লক্ষ্মী তুমি আছো? হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে যা পড়াচ্ছি? হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে, ফাইন, ভেরি গুড। আচ্ছা আমি এখানে স্টপ করি। আচ্ছা দাঁড়াও, কিন্তু তোমরা কেউ লিভ করো না, রেকর্ডিং